হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো যে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, আর স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আর হচ্ছে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, মাত্র 5 জন জয়েন করছে, সবাইকে গ্রুপে একজন লিংক দাও, তাহলে হচ্ছে সবাই দ্রুত জয়েন করতে পারবে। আজকে আমাদের টপিকস হচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যা। আজকে টপিকস নিউটনিয়ান বলবিদ্যা, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে সব বিশ্ববিদ্যালয়ে 2টা করে, বেশিরভাগই 2টা করে কোশ্চেন আসে। এই অধ্যায় থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে 2টা করে কোশ্চেন আসে। কিছু কিছুতে আসে হচ্ছে 3টা, আবার কিছুতে আসে 1টা, কিন্তু এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে মাস্ট। এই জন্য হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা। 8 জন জয়েন করছে, দেখো আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। বাকিদের হচ্ছে ক্লাসের আমি নোটিশ দিয়ে দিছি 11:30টায় ক্লাস, তারপরে যে জয়েন করে না এত আসলে কিছু বলার নাই। দেখো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ফার্স্ট টপিকস হচ্ছে যে বল, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা শিখবো কি, যে প্রথম একটা টপিকসই হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, এটা হচ্ছে বল। আর আমরা জানি যে বল একটা কি রাশি, ভেক্টর রাশি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো দেখো যে বলের একটা সমীকরণই আছে, যে বলের একটা সমীকরণ হচ্ছে কি, এফ সমান কত, ফোর্স ইজ ইকাল টু হচ্ছে কি এম এ। তাহলে বল সমান হচ্ছে আমাদের ত্বরণ, ভর আর ত্বরণের গুণফলের ভর এবং ত্বরণের গুণফলটাই হচ্ছে কি বল, এফ সমান এম এ। তো আমি এখানে লিখছি, দেখো যে বলের সব অঙ্ক এই এক সূত্র দিয়ে, আসলে এই এক সূত্র দিয়েই সব অঙ্ক করা হয়। বলের সব অঙ্ক আমাদের এটা মাথায় রাখলে আসলে বলের সব ধরনের অঙ্ক আমরা এক সূত্র দিয়ে করব। কিন্তু দেখো আমরা এখানে ত্বরণের কিছু সূত্র লিখে রাখছি, এই কয়টা উপায় আমরা ত্বরণ বের করতে পারি। কি কি, যে ডিভি বাই ডিটি, ভি মাইনাস ইউ বাই টি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। আমরা এটা গতিবিদ্যা থেকে শিখছি যে তম সেকেন্ডের ক্ষেত্রে কি হয়, s2 মাইনাস s1 t2 মাইনাস t1, এখান থেকে এ আসতে পারে। আর যখন এই যে ইউটা 0 হয়, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওই সমীকরণে ইউ 0 হয়ে গেলে আমরা কি লিখতে পারি, s সমান হাফ এ টি স্কোয়ার। আর ওই ওই জায়গা থেকে আমরা এর সমীকরণটা বের করতে পারি কত, 2s বাই টি স্কোয়ার। তাহলে দেখো আমরা এই যে 5টা উপায় আমরা এখানে পাইছি, 5টা উপায় আমরা কি পাই, ত্বরণ বের করতে পারি। তাহলে এই ত্বরণ যদি আমরা বের করতে পারি, আমরা কি বল এটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা বল বের করার একটা সূত্র, এফ সমান কত এম এ। আবার এমটাও বের করা যায়, কিন্তু এমটা সবসময় দেওয়াই থাকে। এমটা বের করা যায় ওই যে রো ভি, ঘনত্বের যে সূত্র আছে রো ভি। আবার ভি সমান আমরা জানি এ এল, মানে ক্ষেত্রফলের সাথে একটা দৈর্ঘ্য গুণ করলে ওইটা কি হয়, ভি হয়। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে এমটা বের করতে পারি যে রো ভির সমীকরণ দিয়ে, তবে আমাদের এমটা অলওয়েজ দেওয়া থাকবে। দেখো আমাদের এখানে বলের মাত্রা এবং কি একক, বলের মাত্রা এবং একক। তাহলে আমরা এফ সমান লিখতে পারি এম এ, এম এর মাত্রা হচ্ছে এম, এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে বলের মাত্রা পাইলাম কি এম এল টি ইনভার্স 2। একক হচ্ছে কি, দেখো এফ সমান এম এ। তাহলে এম এর জন্য আমরা লিখতে পারি কি, ভরের জন্য কেজি, ভরের একক হচ্ছে
কেজি, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কি বলের একক। আবার এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 1 নিউটন। তাহলে বলের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এককটাকে আমরা সংক্ষেপে কত লিখতে পারি 1 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের যে মাত্রা একক। এখন দেখো আমরা এইখান থেকে যদি ভরের সমীকরণটা নেই, ভরের সমীকরণ নিলে আমাদের কি লিখতে পারি এফ ডিভাইডেড বাই কত এ, বল ডিভাইডেড বাই কি ত্বরণ। তাহলে আমাদের ভরের সমীকরণটা হচ্ছে বল ডিভাইডেড বাই ত্বরণ। তাহলে বলের জন্য আমরা একক নিতে পারি কি নিউটন, আর ত্বরণের জন্য নিতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এই নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা যদি এককে বানাই তাহলে এই সেকেন্ড মাইনাস ইনভার্স 2 পরে যায় হবে সেকেন্ড স্কোয়ার, আর তাহলে এইটা আমাদের কি পাচ্ছি একটা ভরের একক পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এটা একটা ভরের একক পাচ্ছি কত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা মানেই হচ্ছে কেজি, এটার মানে আবার কি কেজি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এ যারা পরীক্ষা দিছো তারা জানো যে এটা আসছিল নিচের কোনটি ভরের একক নয়। তাহলে এইটা অপশনে ছিল, এটা হচ্ছে কি ভরের একক। অনেকে এটা দাগায় দিছে, কিন্তু এটা হচ্ছে কি এটা ভরের একক। কারণ কিভাবে পাইছি এই যে নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটন সেকেন্ড স্কোয়ার পার মিটার এটা হচ্ছে আমাদের কেজির সমান। 1 কেজি সমান হচ্ছে কি 1 নিউটন সেকেন্ড স্কোয়ার পার মিটার। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে এটা। তাহলে এই ধরনের এককগুলো আমাদের হচ্ছে জানা লাগবে যে কোন জায়গা থেকে কোন এককটা আসে। একটার জন্য শুধু একটা একক আমরা ইউজ করি, তবে বিভিন্ন ধরনের একক আছে। যেমন নিউটনের আর একটা একক কি পাইলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের একক মাত্রা সম্পর্কিত। এখন দেখো আমাদের হচ্ছে 4টা মৌলিক বল আছে, 4টা মৌলিক বল আছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছিল, এবারও আসছে রিটার্নে 19-20 রিটার্নে আসছে। তাহলে হচ্ছে আমাদের এই মৌলিক বলগুলোর নাম আমাদের জানা লাগবে। 4টা মৌলিক বল কি কি মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। তো আমাদের এই 4টা মৌলিক বল যদি বলে নিচের কোনটি মৌলিক বল নয়, তবে এই 4টার বাইরে যেটা হবে ওইটাই হচ্ছে কি মৌলিক বল নয়। তাইলে আমাদের মৌলিক বলগুলা পাইলাম মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। এটা সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট থিওরি আমাদের জানা লাগবে। এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। দেখো এই মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল 16-17, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল কোনটা মহাকর্ষ বল। আর সবচেয়ে শক্তিশালী বল, সবচেয়ে শক্তিশালী বলটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। এটা আসতেছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 18-19, মাওলানা ভাসানী 19-20, জাতীয় কবি 19-20। খুবই ইম্পর্টেন্ট। আরও বিশ্ববিদ্যালয়ে আসছে, আমি কিছু কিছু লিখে রাখছি দেখো। তাহলে হচ্ছে সবচেয়ে সবল বা সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এই যে সবল আছে, যেটা সবল এটা সবচেয়ে শক্তিশালী। আর মহাকর্ষ বলটা হবে কি সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বলটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল। দেখো তারপরে পাল্লা, পাল্লা হচ্ছে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। মহাকর্ষ বলের পাল্লা কিরকম অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻16 মিটারের কম। তড়িৎ চুম্বকীয় বলের পাল্লাও হচ্ছে অসীম। আর এই সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে কি 10⁻15 মিটার। এবার আসছে ফার্স্টে 19-20 বি ইউনিটে আসছে, হ্যাঁ। তাহলে হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻কত -15 মিটার। এটা ফার্স্ট 2019-20। আপেক্ষিক সবলতার চিন্তা করো যে আপেক্ষিক সবলতা কার কত। তো আপেক্ষিক সবলতার ক্ষেত্রে যদি আমরা পজিটিভলি 1 ধরি মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতাটা সবচেয়ে হচ্ছে কম। আর দুর্বল নিউক্লিয় বলেরটা হচ্ছে এটা 10⁻30 গুণ। তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে হচ্ছে 10⁻40 অথবা 10⁻, কোন বইয়ে আছে কি 39। এই 40টা দেওয়া হচ্ছে তপনের বইয়ে, আর এটা হচ্ছে তফাজ্জলের বইয়ে। দুইটাই আমরা একসাথে অপশনে থাকবে না। এটা হচ্ছে তপন স্যার, আর এটা হচ্ছে কি তফাজ্জল। এই বৃষ্টির জন্য কি শুনতে প্রবলেম হচ্ছে? অনেক বৃষ্টি হচ্ছে। আমার কথা শুনতে পাও নাকি বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে? একটু কমেন্টস করো তো।
এখনো ঝাপসা। এখন ক্লিয়ার কিনা একটু দেখো তো। কেউ বলে ক্লিয়ার, কেউ বলে ঝাপসা। আচ্ছা দেখো, আমরা কন্টিনিউ করি। প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই জন্য একটু সমস্যা, নেটওয়ার্কের একটু ঝামেলা করতেছে হয়তো। মোবাইলে ফ্ল্যাশ অফ করে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে কন্টিনিউ করি, কন্টিনিউ। তাইলে আমাদের আপেক্ষিক সবলতা দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে কত? আপেক্ষিক সবলতা 10⁻30। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে 10⁻ কত? 30। আর তড়িৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে হচ্ছে 10⁻40 অথবা 10⁻39। এটা তফাৎ জলসারের বই আর এটা তপনের বইয়ের মতবাদ, যে একটাতে 10⁻40 আর একটা 39, দুইটা একসাথে অপশনে থাকবে না যদি আসে। আর সবচেয়ে শক্তিশালী বলের পাল্লা দেখো সবচেয়ে বেশি কত, মানে আপেক্ষিক সবলতাটা সবচেয়ে বেশি 10⁻42 অথবা 10⁻41। এক এক বই এক একটা আছে, মানে এটা তপনের বই, এটা তফাৎ জলের বই। তাহলে দেখো আমাদের হচ্ছে দুইটা একই সাথে অপশনে থাকবে না। আমাদের আপেক্ষিক সবলতাটা তাহলে কত পাচ্ছি? 1, 10⁻30, 10⁻40, 10⁻42। এখন দেখো আমাদের হচ্ছে গ্রাভিটন কণা বিনিময়ের মাধ্যমে কি হয়? মহাকর্ষ বলের উদ্ভব হয়। কি কণা বিনিময়ের ফলে? গ্রাভিটন। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন কণা বিনিময়, বোসন। এই যে গ্রাভিটন কণা বিনিময় মেডিকেল 16-17তে আসছে। তারপরে হচ্ছে দেখো ফোটন কণা বিনিময়ের ফলে কি হয়? তড়িৎ চুম্বকীয় বল, ফোটন কণা। ফোটন কণা হচ্ছে বিনিময়ের ফলে কি হয়? তড়িৎ চুম্বকীয় বলের উদ্ভব ঘটে। এটা দেখো ডেন্টালে আসছে 16-17। আর ম্যাসন কণা বিনিময়ের ফলে কি হয়? সবল নিউক্লিয় বল হয়, ম্যাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17। এখন দেখো কার কাজ কি? এই দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী, বিটা ক্ষয়। জাহাঙ্গীরনগর 18-19। তড়িৎ চুম্বকীয় বলের কাজ হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে বল, স্প্রিংয়ের মধ্যেকার বল এবং আণবিক গঠনের জন্য দায়ী হচ্ছে এই তড়িৎ চুম্বকীয় বল। তাহলে এটা হচ্ছে আমাদের মেডিকেল 17-18। এই মেডিকেলের জন্য এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে দেখো এখান থেকে 3টা কোশ্চেন আসছে। তারপরে দেখো সবল নিউক্লিয় বলের কাজ হচ্ছে নিউক্লিয়াস গঠন করা। কি গঠন করা? নিউক্লিয়াস। প্রোটন ও নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে, এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কাজ। তড়িৎ চুম্বকীয় বলের কাজ ইলেকট্রন প্রোটনের মধ্যের বল, স্প্রিংয়ের মধ্যেকার বল এবং হচ্ছে আণবিক গঠনের জন্য দায়ী। আরও আছে, তবে এই 3টা হচ্ছে ইম্পর্টেন্ট। আর দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী। এইগুলা থেকেই কোশ্চেন আসে। এর বাইরে আরও তথ্য আছে যেগুলো আমি লিখি নাই, কারণ এগুলো হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে না।
যেগুলা থেকে আসে এই কয়টায় আমি লিখে রাখছি। দেখো একীভূত তত্ত্ব কে দিছে? আব্দুস সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসু। খুলনা বিশ্ববিদ্যালয় 12-13-তে আসছিল। একীভূত তত্ত্ব কে দিছে? ওয়াইনবার্গ, সালাম এবং কি গ্লাসু। তাহলে এই কয়টা, এই যে বলের যে সূত্রগুলা আর হচ্ছে 4টি মৌলিক বল, এই কয়টা ক্লিয়ার হয়েছে না? দেখো তো, কমেন্টস করো যে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকসে যাব। দেখো তাহলে আমাদের এখন টপিকস হচ্ছে সংরক্ষণশীল বল। কি কি এটা থেকে বেশি বেশি কোশ্চেন আসে। সংরক্ষণশীল বল কোনটা, অসংরক্ষণশীল বল কোনটা? তড়িৎ বল, চুম্বক বল, মহাকর্ষ বল, অভিকর্ষীয় বল। এই কয়টা হচ্ছে আদর্শ স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধ বল। এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। তড়িৎ বল, চুম্বক বল, মহাকর্ষ বল এবং হচ্ছে কি অভিকর্ষীয় বল, আদর্শ স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধী বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল। আর অসংরক্ষণশীল হচ্ছে ঘর্ষণ বল এবং কি সান্দ্র বল। সংরক্ষণশীল অসংরক্ষণশীল মানে হচ্ছে যে মানে একই ধাপে, যখন সংরক্ষণশীল হচ্ছে প্রতি ধাপে কাজের মানটা কি থাকবে? সংরক্ষিত থাকবে। আর অসংরক্ষণশীলে এটা কি থাকে না? সংরক্ষিত থাকে না। এটা হচ্ছে কি কি দুইটা বলই আছে, ঘর্ষণ বল আর একটা হচ্ছে কি সান্দ্র বল। তাহলে এই যে এটা দেখো 19-20 4টা বিশ্ববিদ্যালয়ে আসছে এই কোশ্চেন, জাস্ট 14-15 মেডিকেলে আসছে। তাহলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অসংরক্ষণশীল বল হচ্ছে এইমাত্র দুইটা, ঘর্ষণ বল আর একটা কি সান্দ্র বল। আর সংরক্ষণশীল বল হচ্ছে আমাদের এই কয়টা বল। উদাহরণগুলো মনে রাখতে হবে। পরেরটা দেখো, আমাদের এখন ম্যাথমেটিক্যাল পার্ট। আমরা এখন বলের অঙ্কগুলা প্র্যাকটিস করব, যে কি কি ধরনের অঙ্ক আছে। 30 কেজি ভরের স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? তাহলে আমরা বলের সূত্র বললে আমরা বল সমান এফ সমান কি এম এ, এফ সমান এম এ। তাহলে আমাদের হচ্ছে এম এর মান দেওয়া আছে দেখো 30 কেজি, 30 গুণন, তাহলে এটা দেখো 2 মিনিটে বেগ বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার আমরা জানি 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এ সমান কি জানি? ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি। তাহলে ডিবির মান হচ্ছে কত? 10 আর টি এর মান হচ্ছে 2 গুণন 60। 2 মিনিট দেওয়া আছে, যে এখানে বলা আছে 2 মিনিট, তাহলে এখানে হচ্ছে টি এর মানটা কত হবে? 2 গুণন 60। এখন দেখো আমরা এই যে পাওয়া যাচ্ছি, এটা দিয়ে যদি কাটি এখানে হয় 2, আর এই 4 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 2.5 নিউটন। 2.5 কত? নিউটন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17, মেডিকেল 16-17, রাজশাহী 16-17, জাহাঙ্গীরনগর 19-20, ডিউ 4-5। হিউজ টাইম আসছে এই কোশ্চেনের, মানে অসংখ্যবার এই কোশ্চেনটা আসছে। বল বললে আমাদের সূত্র কি? এফ সমান এম এ। তাহলে এখানে দেওয়া আছে এম এর মান 30, আর এটা বের করে নিছি কিভাবে? ব্রেক বৃদ্ধি ডিভাইডেড বাই কি সময়। পরের কোশ্চেন দেখো, স্থির অবস্থা হতে 30 কেজি ভরের বস্তুর উপর কি পরিমাণ বল 3 সেকেন্ড ক্রিয়া করলে বেগ 15 মিটার পার সেকেন্ড হয়? এটা কৃষিতে আসছিল 19-20, ডেন্টালে 18-19, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী এগুলাতে আসছে। দেখো আমাদের বল বলছে, বল মানে এফ সমান এম এ। এম এর মান দেওয়া আছে 30, এর মানটা কিভাবে বের করতে পারি? স্থির বস্তু মানে কি ইউ জিরো, ইউ ইকুয়াল টু কত? 0। আর ভি দেওয়া আছে 15, তাহলে আমরা এটা বের করতে পারি ভি মাইনাস ইউ। তাহলে 15 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 3। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি?
150 নিউটন। 3 দিয়ে কাটলে 5, 5 30-এ কত হয়? 150। তাহলে এই যে 150 নিউটন, এটা হচ্ছে আমাদের কি বলের মান। তাহলে বল বললে আমাদের সূত্র হচ্ছে F সমান ma। বলের কথা থাকলে আমাদের সূত্র হচ্ছে কি F সমান ma। এরপরেরটা দেখো, 10 কেজি ভরের বস্তুর উপর 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় কত? 60। m ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করলে ত্বরণ হয় 50। ভর m এর মান কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, 10 কেজি ভরের বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হয়েছে কত? 60। তাহলে আমরা লিখতে পারি 2F ইজ ইকাল টু কত? 10 গুণন 60। F সমান কি? ma। তাহলে বলের মানটা হচ্ছে 2F আর এটা হচ্ছে কি 60। এটা গেলে 1 নং। তাহলে এখান থেকে F বের করতে পারি কত? F ইজ ইকাল টু 300। পরের টুকু দেখো, m ভরের বস্তুর উপর 5F মানের বল। তাহলে 5F ইজ ইকাল টু লিখতে পারি কত? m গুণন ত্বরণ হয়েছে কত? 50। তাহলে 50 বা m ইজ ইকাল টু এই যে 5 গুণন 300 ডিভাইডেড বাই হচ্ছে 50 ইকুয়াল টু কত হয়? 5 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে হচ্ছে 30। তাহলে 30 কেজি ভর পাইছি না? 30 কেজি। কিভাবে করছি? 10 কেজি ভরের বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে ত্বরণ হয়েছে 60। তাহলে 2F সমান লিখতে পারি ma। m এর মান দেওয়া আছে 10 আর এই যে a এর মান দেওয়া আছে 60। আবার পরের ক্ষেত্রে আসো, m ভরের বস্তু। পরের ক্ষেত্রে কি বলছে? m ভরের বস্তু। তাহলে এটার উপর বল প্রয়োগ করছে কত? 5F। তাহলে এটার বল হচ্ছে 5F, ma এর মান দেওয়া আছে 50। এখন এই যে এখান থেকে F এর মানটা পাইছি 300 বসায় দিছি আর m এই যে a দিয়ে ভাগ করে দিছি, m এর মান আসছে কত? 30 কেজি। তাহলে এখান থেকে হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এ আসছে। আমরা এই যে বলের কিছু কোশ্চেন, বলের যত টাইপের কোশ্চেন আছে এগুলো শিখবো আজকে। দেখো, এখানে 3টা কোশ্চেন করলাম আমরা। এর পরেরটা দেখো, দেখো সমত্বরণে চলমান একটি বস্তুর গতির 5th সেকেন্ডে 50 মিটার, 10th সেকেন্ডে 100 মিটার যায়। তাহলে বস্তুটির ভর 4 কেজি হলে ক্রিয়াশীল বলের মান কত? বস্তুটির ভর 4 কেজি হলে ক্রিয়াশীল বল আমরা জানি বল F সমান ma। F সমান কি? ma। m এর মান দেওয়া আছে 4 কেজি। a বের করতে পারি কিভাবে? S2 মাইনাস S1 T2 মাইনাস এখনো ঝাপসা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য এরকম হচ্ছে, যে বৃষ্টির কারণে একটু নেট সমস্যা করতেছে। আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখন দেখো, সমত্বরণে চলমান একটি বস্তুর গতি 5th সেকেন্ডে 50 মিটার এবং
10 সেকেন্ডে 100 মিটার যায়, বস্তুটির ভর 4 কেজি হলে ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান কত? তাহলে দেখো আমরা বলের মান আমরা সূত্র জানি একটা, এটা হচ্ছে কি এফ সমান কি এম এ। বলের ক্ষেত্রে আমাদের সূত্র কি এফ সমান এম এ। তাহলে এম এর মান দেওয়া আছে 4, আর এটা বের করতে পারবো তম সেকেন্ডের ক্ষেত্রে কি S2 মাইনাস S1 T2 মাইনাস কি T1। তাহলে দেখো 4, আর এখানে S2 এর মানটা হচ্ছে কত? 100 মাইনাস 50 ডিভাইডেড বাই 10 মাইনাস 5। তাহলে দেখো আমরা এখান থেকে যদি বের করি তাহলে কত আসতেছে? 4 গুণন উপরে হচ্ছে 50 নিচে 5, তাহলে ইকুয়াল টু 40 কি নিউটন, 40 নিউটন। তাহলে এই যে আমরা বলের অঙ্কগুলা কিভাবে করতে পারতেছি, সব একটা সূত্র এফ সমান কি এম এ। বের করার যে সূত্রগুলো আছে এগুলা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি যে কিভাবে কি করা যায়, এ বের করা যায়। এটা বের করতে পারলে আমরা আসলে কি বের করতে পারতেছি, বল। তাহলে সমত্বরণে চলমান একটি বস্তুর গতির 5 সেকেন্ডে 50 মিটার এবং 10 সেকেন্ডে 100 মিটার যায়, বস্তুটির ভর 4 কেজি হলে ক্রিয়াশীল বলের মান কত? এই অঙ্ক পর্যন্ত, এই যে 4টা ম্যাথ করাইলাম, এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা এখন বাকি অঙ্কগুলা করব। দেখো 4 কেজি ভরের স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তা 20 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়? তাহলে 4 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তা 20 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার পার সেকেন্ড কি হয়, বেগ প্রাপ্ত হয়। এখন দেখো এই যে দূরত্বের সাথে যে সূত্রগুলো আছে, তাহলে আমাদের সূত্র একটাই, এফ সমান কি এম এ, এফ সমান এম এ। তাহলে এম এর মানটা হচ্ছে কত? 4, এম এর মান 4 কেজি। এখন দেখো তাহলে কত বল প্রয়োগ করলে তা 20 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। বস্তুটা কি আছে? স্থির, তার মানে ইউটা কত? 0, আর ভি দেওয়া আছে কত? 10। তাহলে আমরা এ বের করতে পারি কিভাবে? এর সূত্র আমাদের কি, এ ইজ ইকুয়াল টু আমরা জানি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2s। ইউ যদি 0 হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কত? বি স্কোয়ার বাই কত? 2s। এটাই হচ্ছে আমাদের এ। তাহলে এখানে দেখো এটা 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণন কত? 20, 2s, এস এর মানটা দেওয়া আছে 20, আর বেগের মান দেওয়া আছে কত? এই যে 10, কারণ ইউটা কি 0। তাহলে দেখো আমরা এটাকে কাটাকাটি করলে কত হয়? তাহলে এখান থেকে যদি আমরা এই যে 2 2 4 কাটা দিতে পারি, আর একটা 10, 100 থেকে 10 কাটা দিলে কত হয়? 10 নিউটন। তাহলে 4 কেজি ভরের বস্তুর উপর, স্থির বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তা 20 মিটার দূরত্ব অতিক্রম করে 10 মিটার পার সেকেন্ড কি হবে, বেগপ্রাপ্ত হবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হইলে আমাদের এই ক্ষেত্রে সূত্র, এর সূত্রটা কি? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2s। ইউ যদি 0 হয় সূত্র হচ্ছে বি স্কোয়ার বাই কি 2s। তাহলে এই যে আমরা এখানে বসায় দিছি, আমাদের কি বল চলে আসছে। এরপরেরটা দেখো যে 8 নিউটন ও 6 নিউটন দুটি বল 90 ডিগ্রি কোণে 5 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়ারত, বস্তুটির ত্বরণ কত হবে? তাহলে বস্তুটির ত্বরণ কত? আমরা ত্বরণ জানি, তাহলে কি এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। তাহলে আমরা এম এর মান দেওয়া আছে দেখো কত? 5 কেজি। এফটা দেখো আমরা জানি না, এফ হচ্ছে দুইটা লব্ধি বের করতে হবে 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা এইখানে এফ লব্ধিটা বের করতে পারি না। এফ ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি কোণে থাকলে কি হয়? f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। এই যে কিউপি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, ওই 2p কিউ কজ আলফাটা 0, কারণ কি 90 ডিগ্রি।
তাহলে 90 ডিগ্রি থাকলে আমাদের লব্ধির সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো তাহলে এফ ইজিক্যাল টু আসতেছে কত, 10 নিউটন। 10 নিউটন, এই যে 8 স্কোয়ার আর 6 স্কোয়ার এই দুইটার যোগফলের বর্গমূল হচ্ছে কত, 10। তাহলে এই যে এখানে আমরা বসাই দিলাম 10 ইকুয়াল টু কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ পাচ্ছি কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 8 নিউটন ও 6 নিউটনের দুটি বল 90 ডিগ্রি কোণে 5 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়ারত, বস্তুটির ত্বরণ কত? ত্বরণ বললে আমাদের এফ বাই কি, এম। এফটা কি করে নিছি, বের করে নিছি। এরপরে দেখো, যদি 10 গ্রাম ভরের বুলেট একটি বন্দুকের 20 সেন্টিমিটার ব্যারেলের মধ্যে 200 মিটার পার সেকেন্ড বেগ পায়, তাহলে ত্বরণ সৃষ্টিকারী বল কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে বল আমাদের জানি এফ সমান কি, এম এ। তাহলে এখানে এম এর মানটা দেওয়া আছে দেখো 10 গ্রাম, তার মানে কি 10 ডিভাইডেড বাই 1000, 10 ডিভাইডেড বাই 1000। এর মানটা কিভাবে বের করতে পারি, এই যে বি স্কোয়ার বাই কত, 2s। তাহলে বি এর মানটা হচ্ছে 200 স্কোয়ার, এস এর মানটা দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারের জন্য আমরা কি লিখতে পারি, 2 গুণন 0.2। এখন দেখো এই যে এই ইকুয়াল টু আমরা লিখছি বি স্কোয়ার বাই কত, 2s। দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার, বেগ দেওয়া আছে কত, 200। তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে কি, 10 গুণন 200 গুণন 200 ডিভাইডেড বাই 1000 গুণন 0.4। এই 0.4কে আমরা লিখতে পারি 4, উপরে লিখতে পারি কি 2000, একটা শূন্য বাড়ায় দিছি। তাহলে এটা দিয়ে যদি কাটো তাহলে উপরে হয় 2, এই 2 আর এই 2 দিয়ে যদি কাটো 4 কাটা যাবে, আর এখান থেকে থাকতেছে কত, 1000। এইখানে ইউটা 0, কারণ প্রথমে তো বুলেটটা বন্দুকের মধ্যে স্থির অবস্থায় ছিল, পরে যখন সে হচ্ছে এই যে এত বেগ পাইলো তখন সে এত দূরত্ব অতিক্রম করছে, যে 20 সেন্টিমিটার। ইউ 0 কারণ একটা বুলেট একটা বন্দুকের মধ্যে কি ছিল, স্থির অবস্থায় ছিল। যখন তার বেগ 200 হইলো তখন তার দূরত্ব হচ্ছে কত, 20 সেন্টিমিটার। দেখো তাহলে এখান থেকে হচ্ছে কি 1000 নিউটন, অথবা এটাকে আমরা বলতে পারি 1 কিলো নিউটন, 1 কিলো নিউটন। তাহলে এফ সমান কি, এম এ, এম দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 ডিভাইডেড বাই 1000, আর এখানে হচ্ছে এই যে বেগের মান দেওয়া আছে 200, তাহলে 200 স্কোয়ার, 200 গুণন 200, আর এখানে হচ্ছে 2 ইন্টু 0.2। তাহলে এটাকে গুণ করলে 0. কত হয়, 4 হয়। 2 দিয়ে 0.2কে গুণ করে দিলে কত হয়, 0.4। এই 0.4কে আমরা লিখছি, উপরে একটা শূন্য বাড়ায় দিছি। তাহলে এখানে হচ্ছে আমাদের কাটাকাটি করলে আসতেছে কত, 1000 নিউটন। জাবসা শোনা যায়, সবাই কি জাবসা শুনতেছো? পরেরটা দেখো, 8 কেজি ভরের বস্তুতে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তাহলে বল আমরা জানি এফ সমান কত, এম এ। তাহলে আমরা জানি বলের মানটা এফ সমান এম এ। তাহলে এম এর মান দেওয়া আছে 8, ত্বরণ দেওয়া আছে 6, তাহলে 48 নিউটন। নর্মাল কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানীতে আসছে। তাহলে দেখো 8 কেজি ভরের বস্তুতে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করতে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তাহলে এটা হচ্ছে এফ সমান কি, এম এ। তাহলে এম এর মান দেওয়া আছে 8 আর এর মান দেওয়া আছে 6, তাহলে 48 নিউটন। নর্মাল কোশ্চেন, এফ সমান এম এ। দেখো বলের আরো কিছু অঙ্ক আছে, বল রিলেটেড এ টু জেড সব ধরনের অঙ্ক করায় দিচ্ছি। একটি 7 কেজি ভরের বস্তুর উপর একটি লিফটের উপর স্থির অবস্থায় আছে,
লিফট ঊর্ধ্বগামী ত্বরণ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তু মেঝে কর্তৃক বল কত হবে? এই লিফটে ত্বরণ দেওয়া আছে 2, তাহলে আমরা জানি লিফটের ক্ষেত্রে ত্বরণটা কি হয়, জি ড্যাশ ইজ ইকুয়াল টু, দেখো লিফটে ঊর্ধ্বগামী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তু, তাহলে লিফটে ত্বরণের ক্ষেত্রে কি হয়, জি ঊর্ধ্বগামী হলে জি প্লাস এ, তাহলে এই যে 9.8 প্লাস 2 তার মানে কত 11.8, 11 কত 8। তাহলে মেঝে কর্তৃক বল চাইছে, মেঝে কর্তৃক বল আমাদের সূত্র কি হবে, এফ ইজ ইকুয়াল টু কত হবে, মেঝে কর্তৃক বলের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কত এম এ, তাহলে এম এ বাই যে এখানে জি ড্যাশ, তাহলে আমরা বের করতে পারি 7 গুণন কত হবে, ত্বরণের মানটা হচ্ছে 11.8, 7 বারং কত হয় 84, 7 বারং 84 থেকে এই যে 7 দুগুণে 14, তার মানে 1.4 কম হবে, তার মানে হবে কত 82.6। 7 বারং 84 হয়, কিন্তু এখানে দেখো 0.2 করে কম, তাহলে 7 দুগুণে 14, তার মানে হচ্ছে 1.4 কম, তার মানে 84 থেকে 1.4 কম হলে কত হয় 82.6 নিউটন। তাইলে একটি 7 কেজি ভরের বস্তু একটা লিফটের উপর স্থির আছে। লিফটের ক্ষেত্রে আমরা ঊর্ধ্বগামী হইলে এই যে প্লাস আর নিম্নগামী হইলে মাইনাস, এটা আমি বারবার পড়াইছি আগেও, এখন আর নতুন করে আলোচনা করলাম না। নিম্নগামী হইলে ত্বরণটা মাইনাস হবে, জি মাইনাস এ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো 980 নিউটন ওজনের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম এ। এখন দেখো আমরা এ এর মান দেওয়া আছে 2, এম এর মান দেওয়া নাই, আমরা আবার লিখতে পারি এম জি ইজ ইকুয়াল টু 980, ওজন মানে হচ্ছে এম জি, এম জি দেওয়া আছে কত 980, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এম বের করতে পারি, জি দিয়ে ভাগ করলে হচ্ছে কত 100 নিউটন, 100 কেজি, জি দিয়ে এটাকে ভাগ করে দিলে কত হয় 100 কেজি, তাহলে এই যে 100 গুণন 2 ইকুয়াল টু 200 নিউটন। তাহলে 980 নিউটন ওজনের বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? এফ সমান এম এ। এমটা বের করে নিছি কিভাবে, ওজনকে জি দ্বারা ভাগ, ওজনকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ। পরেরটা দেখো 5 নিউটন 5 টনের ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে, তার মানে কি 36 কিলোমিটার পার আওয়ার, মানে বেগ কত 10 মিটার পার সেকেন্ড, এটি 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন? তাহলে এফ ইজিক্যাল টু হচ্ছে কি এম এ। এই ক্ষেত্রে ইউ দেওয়া আছে 10, ভি দেওয়া আছে কত, থামাতে বলছে, যে থামাতে, থামায়া দিলে ভি সমান কত 0। আমরা তাহলে এখান থেকে বের করতে পারি কিভাবে, এম 5 টন, তার মানে 1 টন সমান হচ্ছে কি 1000 কেজি, তাহলে এটা হচ্ছে 5000 কেজি গুণন 10 স্কোয়ার, আর এখানে হচ্ছে বলছে 4 মিটার দূরত্বে থামাতে, তার মানে কি 2 গুণন 8, 2 গুণন 4, 2s, ভি স্কোয়ার বাই কত 2s। এখানে ইউ থাকুক বা ভি থাকুক, যেটাই থাকুক আমাদের মাইনাসটা কাউন্ট করব না, এই যে থামাতে বলছে এই জন্য হচ্ছে বলটা ওইটা বাধা দানকারী বল। তাহলে দেখো এখানে হচ্ছে কত হয় 5000 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে কত 8, 5000 গুণন 100 ডিভাইডেড বাই কত 8, তাহলে এটা ভাগ করলে কত হবে, ধরো 1000-এর জন্য 500-কে ভাগ করো, 500 গুণন 1000 ডিভাইডেড বাই 8, তাহলে 500-কে যদি আমরা ভাগ করি 62 দশমিক কত আসবে, 62.5 কিলো নিউটন হবে। কিলো নিউটন কেন, এই যে 1000-এর জন্য কিলো নিছি, তাহলে 500-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 62.5 কিলো নিউটন। কুয়েটে আসছে 2 বার, সাস্টে আসছে 7-8-এ। তাহলে দেখো এটা হচ্ছে 5 টনের ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এটি 4 মিটার দূরত্বে থামাতে বলের প্রয়োজন কত? ইউ দেওয়া আছে 10, ভি 0, তাহলে আমাদের সূত্র এফ সমান এম এ।
এম দেওয়া আছে 5000 আর এ হচ্ছে বি স্কোয়ার বাই কত 2s বা ইউ স্কোয়ার বাই 2s। পরেরটা দেখো, এই বলের অঙ্ক কিন্তু অনেক, সব ধরনের অঙ্ক করায় দিচ্ছি যাতে কারো সমস্যা না থাকে। তাহলে দেখো এখানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত 2500 কেজি ভরের গাড়ি মন্দনের ফলে কত 2500 মিটার দূরত্ব 500 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল এবং থামানোর সময় কত? ঠিক আছে, তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসছে, যারা গতবার পরীক্ষা দিছো রিটেনে এটা ছিল, এই যে 50 মিটার পার সেকেন্ড সমবেগ, এটা কিন্তু বাংলাতে ছিল না, ইংলিশে ছিল, কোশ্চেনে একটু মিস্টেক ছিল। এখন তো জাপসা হওয়ার কথা না, বাকিদেরও কি জাপসা? দেখো 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলন্ত 2500 কেজি ভরের গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল কত? তাহলে দেখো বল হচ্ছে আমাদের এই যে সূত্র একটাই, এফ সমান এম এ। এই ঢাকায় এটা কিন্তু 3 মার্কসের কোশ্চেন ছিল ডিউতে। তাহলে দেখো এফ সমান কত? এম এ। তাহলে এম এর মানটা দেওয়া আছে কত? 2500। আর এটা আমরা কিভাবে বের করতে পারবো? এই যে থেমে যায়, সূত্র একটাই, বি স্কোয়ার ইউ স্কোয়ার বাই কত 2s। তাহলে 50 স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 গুণন 2500 2s। এই যে এম, এটার মান হচ্ছে কি এম এর মান, আর ভি স্কোয়ার বাই কত 2s, ইউ স্কোয়ার বাই 2s, কারণ ভিটা কি 0, এই যে থেমে যায় বলছে, এই জন্য ভিটা কত হবে 0। তাহলে দেখো এখানে আমাদের এফ সমান কত এম এ। তাহলে আমরা যদি এই যে 2500, এই 50 স্কোয়ার আর এই 2500 এটাকে কাটে দেই, দেখো তাহলে এই যে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 50 স্কোয়ারকে আমরা 2500 দিয়ে কাটে দিছি, কারণ কি 50 স্কোয়ার মানে 2500, 2 দিয়ে 2500কে ভাগ করলে 1250 নিউটন, 1250 কি নিউটন। তাহলে থামাতে কত বল লাগবে? 1250 নিউটন। আর আমরা সময় জানি, থামানোর সময় কত হবে? টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কি এ, ভি মাইনাস ইউ বাই কত এ। এই যে এর মানটা আমরা এখান থেকে বের করছি না, কত? এর মানটা হচ্ছে 0.5। এই যে 50 স্কোয়ারকে যদি কাটো, তাহলে এখানে 2500 কাটা আর 1/2, তাহলে এর মানটা হাফ থাকে, তাহলে হাফ মানে 0.5। আর ভি এর মানটা কত দেওয়া আছে? 50 ডিভাইডেড বাই 0.5, এটার মানে হচ্ছে 100 সেকেন্ড, 100 সেকেন্ড। তাহলে থামাতে সময় কত লাগবে? 100 সেকেন্ড। ত্বরণটা এই যে এই জায়গা থেকে বের করলাম না, ভি স্কোয়ার বাই কত 2s। তাহলে ভি স্কোয়ার বাই 2500, এটা কাটা যায়, 50 স্কোয়ার মানে হচ্ছে 2500, 2500 কাটা থাকলো কি হাফ, এই হাফটাই হচ্ছে এর মান। তাহলে আবার টি সমান জানি ভি মাইনাস ইউ বাই কি এ, তাহলে 50 ডিভাইডেড বাই 0.5, এটার মানে 100 সেকেন্ড। তাহলে থামাতে সময় কত লাগবে? 100 সেকেন্ড। আর বল কত? 1250 নিউটন। ঠিক আছে, এই যারা পরীক্ষা দিছো এটা কি পারছিলা? রিটেনে আসছিল এই কোশ্চেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। দেখো 5 কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 4 নিউটন হলে বলটির ত্বরণ কত? 5 কেজি ভরের একটা বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 4 নিউটন হলে বলটির ত্বরণ কত হবে? তাহলে বাতাসের বাধা যদি 4 নিউটন হয়, যে বাধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা ফার্স্টে আসছে 19-20 কতবার। তাহলে আমরা এই যে লিখতে পারি ডাব্লু মাইনাস এফ কে, এফ কেটা হচ্ছে কি বাধা, বাতাসের বাধা, ইকুয়াল টু হচ্ছে কি এফ এম এ। ডাব্লু হচ্ছে এম জি মাইনাস, তাহলে এম জি মাইনাস এফ কে ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারি আমরা এম এ। এম এ মানে হচ্ছে এটা আসলে কি এফ বল।
তাই পারো না, এখন হচ্ছে এখন থেকে পারতে হবে, এই যে পড়ায় দিলাম এখন থেকে পারবা। বলের অঙ্ক বললে আমাদের সূত্র এফ সমান এম এ, এটা মাথায় থাকলে আর বলের অঙ্ক ভুল হবে না। তাহলে দেখো আমাদের এখান থেকে ত্বরণ চাইছে, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি কত 5 গুণন 9.8, আর এফ কে হচ্ছে মাইনাস কত 4 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এখান থেকে 49, 5 এটা দিয়ে গুণ করলে 49 থেকে 45 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শাহজালাল বিশ্ববিদ্যালয় এটাতে হচ্ছে 19-20 আসছে। তাহলে দেখো 5 কেজি ভরের একটা বল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 4 নিউটন হলে বলটির ত্বরণ কত হবে? তাহলে বাতাসের বাধা এরকম সূত্র যদি থাকে, এই যে এফ কেটা চলে আসবে। এফ কে মানে হচ্ছে এটা হচ্ছে বাতাসের কি, মানে যে কোনো ধরনের বাধা। তাহলে এম জি মাইনাস এফ কে সমান লিখতে পারি কি এম এ। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম? ত্বরণ। পরেরটা দেখো, এটা হচ্ছে একটা বৈদ্যুতিক ক্ষেত্র, মানে কি ই এর মান দেওয়া আছে ই। একটা আলফা কণার ত্বরণের মান কত? এত বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কণার ত্বরণের মান কত? সাস্ট 19-20। ঠিক আছে, তাহলে হচ্ছে ই এর মানটা আমরা বের করে নাও এখান থেকে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত? 5। এটা হচ্ছে ই এর মানটা আমরা পাচ্ছি কত? 5। তাহলে আমরা আবার জানি যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। ই ইজ ইকুয়াল টু জানি কি এফ বাই কিউ, কিউ মানে হচ্ছে চার্জ। তাহলে এফ সমান কত হবে? ই কিউ বা কিউ ই। এফ সমান হবে কি কিউ ই, এটা আমাদের বলের যে সূত্রটা। এখন দেখো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আবার জানি কি এম এ। তাহলে এম এ সমান লিখতে পারি কি কিউ ই, বা ত্বরণ চাইছে, তাহলে ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই কত? এম। এখন দেখো আলফা কণার ভর আমরা জানি কত? 6.67 গুণন 10⁻⁻27 কেজি আলফা কণার ভর। আর আলফা কণার চার্জ আমরা জানি কত? আলফা কণার চার্জ হচ্ছে 2 ইলেকট্রন। ইলেকট্রনের চার্জের কি 2 গুণ। তাহলে 2 গুণন 1.6 গুণন 10⁻⁻19। আর আমাদের এই যে ইয়ের মানটা পাইছি কত? 5। ইয়ের মান কত পাইছি? 5। এখন দেখো তাহলে আমরা এই যে 19কে এটা দিয়ে যদি কাইটা দেই কত লিখতে পারি? 10⁻19, এখান থেকে 10⁻⁻8 উপরে যায় কত হবে? 10⁻8। তাহলে আমরা 10⁻8 পাইছি। এখন দেখো এই যে 5 দুগুণে কত? 10। এটা আরেকবার, আচ্ছা ঠিক আছে। দেখো এত নিউটন পার কুলম্ব বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কণার ত্বরণের মান কত? তাহলে বৈদ্যুতিক ক্ষেত্র বলছে এই জন্য এটা আসলে কার মান? ই এর মান। ই এর মানটা কত পাইলাম? এখান থেকে ভেক্টরকে মানে নিছি, তাহলে কত? 5। আবার আমরা জানি ই সমান কি বল বাই চার্জ। বল বাই কি চার্জ। তাহলে বল সমান আমরা কি লিখতে পারি? কিউ ই, চার্জ আর তড়িৎ ক্ষেত্রের গুণফল। তাহলে এই যে এখান থেকে আমরা বলের জন্য কি লিখতে পারি? এম এ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ই। তাহলে আমাদের চাইছে কি মান? ত্বরণের মান। তাহলে ত্বরণটা এই পাশে রাইখা এম দিয়ে ভাগ করে দিছি। এখন দেখো আলফা কণার ভর আমাদের জানা আছে 6.67 10⁻⁻27। আর আলফা কণার চার্জ এই কিউটা আমরা জানি কত? কিউ সমান কত জানি? 2 ইলেকট্রন। মানে কি আলফা কণার চার্জ হচ্ছে ইলেকট্রনের 2 গুণ। এই যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19, এটারে 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে এটা হচ্ছে কি এর চার্জ? আলফা কণার চার্জ। আর কিউ ই এর মানটা পাইছি কত? 5। এই যে 5। এখন এটাকে কাটাকাটি করো, দেখো কাটাকাটি কিভাবে করবা ক্যালকুলেটর ছাড়া। এই 1.6 দিয়ে 6.67 কে কাটলে প্রায় 4 এর মতো হয়, 4। এটা দিয়ে যদি এটাকে কাটো কত হয়? 4। আর উপরে 5 দুগুণে কত হয়? 10। তাহলে 10 ডিভাইডেড বাই 4 গুণন 10⁻8। এই 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 গুণন 10⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি ত্বরণ। 2.5 এর চেয়ে কিছু কম হবে, কারণ কি আমরা এই যে এটাতে 4 ধরছি, আসলে 4 এর চাইতে একটু বেশি হবে। 1.6 দিয়ে 6.67 কে যদি ভাগ করো তাহলে এটা হচ্ছে 4 এর চাইতে কিছু বেশি হবে।
এই জন্য হচ্ছে 10কে 4 দিয়ে ভাগ করছি, ওইখানে ধরো 4 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ হবে, এই জন্য ওইটার মান আসবে 2.5 এর চেয়ে একটু কম, 2.4। মানটা আসবে কত? 2.4। 2.4 লিখে নাও, 2.4 ইন্টু 10 কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন ক্লিয়ার হয়েছে কিনা ইসরাত? পরেরটা দেখো, দেয়াল কর্তৃক গড় প্রতিরোধ বল, কাদা কর্তৃক বাধা, এগুলো আমি কাজ ক্ষমতা শক্তিতে কি করছি, পড়ায় দিছি, এগুলো আর এখানে পড়াইলাম না। দেয়াল কর্তৃক গড় প্রতিরোধ বল, বলের যে আরো কিছু টপিক ছিল, এফ সমান mgh প্লাস এক্স, ওই যে কাদার ভিতরে কতটুকু যাবে, আর হচ্ছে দেয়াল কর্তৃক বাধা, এগুলা কাজ ক্ষমতা শক্তিতে অলরেডি পড়ানো হয়ে গেছে। তাহলে বলের এ টু জেড সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো। বলের এ টু জেড, বলের যত টাইপের কোশ্চেন আছে সব করানো শেষ। এর বাইরে আসলে আর কিছু বলের কোশ্চেন নাই। বলের সব কোশ্চেন গুলা পারবা কিনা এখন সব পড়ায় দিছি এ টু জেড। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার। তাহলে হচ্ছে এখন আমরা বলের ঘাত, আমাদের এখন টপিকস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, বলের ঘাত। তাহলে দেখো, বলের ঘাত একটা কি রাশি? ভেক্টর রাশি। বলের ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি। বলের ঘাত ভেক্টর রাশি। এই যতগুলো অঙ্ক করাইছি এত অঙ্ক কিন্তু কোথাও কেউ করাবে না, দুই একটা করে অঙ্ক করাই দিবে। আমি যত টাইপস আছে সব টাইপস করাই দিছি, এরপরেও যদি সমস্যা থাকে বল নির্ণয়ে, এই লাস্টেরটা তো 2বার পড়াইলাম তারপরেও ক্লিয়ার হয় নাই। দেখো এখানে হচ্ছে এত বৈদ্যুতিক ক্ষেত্রে একটা আলফা কণার ত্বরণের মান কত। বৈদ্যুতিক ক্ষেত্রে আমরা ই ইজ ইকুয়াল টু জানি, তাহলে হচ্ছে ই এর মানটা বের করে নিছি 3 স্কয়ার আর 4 স্কয়ার, তাহলে এটা সমান হচ্ছে কত 5। তাহলে এখান থেকে হচ্ছে ই এর মানটা আমরা জানি, ই সমান একটা সমীকরণ আছে এফ বাই কি কিউ, বল বাই ক্ষেত্রফল, বল বাই হচ্ছে কি চার্জ, তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু বল বাই কি চার্জ, আমাদের চাইছে ত্বরণ। দেখো তাহলে বল সমান আমরা লিখতে পারি চার্জ এবং কি তড়িৎ ক্ষেত্রের গুণফল। তাহলে এখান থেকে হচ্ছে এম এ সমান লিখতে পারি চার্জ গুণন তড়িৎ ক্ষেত্রের গুণফল, কারণ এইটা মানেই হচ্ছে আমাদের কি এফ, এইটাই মানে হচ্ছে এফ। তাহলে আমরা দরকার হচ্ছে ত্বরণ, ত্বরণটা এখানে রাইখা এম দিয়ে ভাগ করে দিছি। তড়িৎ ক্ষেত্র আলফা কণা বলা আছে, আলফা কণার ক্ষেত্রে হচ্ছে চার্জ কি দুইটা ইলেকট্রনের 2 গুণ, তাহলে এই যে 2 গুণন ইলেকট্রনের চার্জ, আর তড়িৎ ক্ষেত্রের মান পাইছি 5 আর ডিভাইডেড বাই ভর, আলফা কণার ভর হচ্ছে আমরা জানি 6.67 ইন্টু কত 10⁻27, কাটাকাটি করলে কত পাইছি 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে বলের ঘাত বা ভেক্টর রাশি, এটা একটা কি রাশি? ভেক্টর রাশি, বলের ঘাত, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে আমরা এখন হচ্ছে বলের ঘাত, এটা সমীকরণটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু কি এফ ক্রস টি, সমীকরণটা ভেক্টর সমীকরণটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু এফ ক্রস কি টি। তাহলে বলের ঘাতের সংজ্ঞাটা কি হবে? বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকেই বলের ঘাত বলে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল ঘাত বল, এটাকে বলা হয় ঘাত বল, এই যে এনে লেখছি ঘাত বল। তাহলে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। আর ঘাত বলটা হচ্ছে বৃহৎ মানের বল, অল্প সময়ের জন্য হঠাৎ ক্রিয়া করে, খুবই বড় মানের বল, আর ক্রিয়াকালটা হবে খুবই ক্ষুদ্র, মানে 1 সেকেন্ড 0.1 সেকেন্ড এরকম, খুবই ক্ষুদ্র সময়ের জন্য বৃহৎ মানের বল ক্রিয়া করে, এটি হচ্ছে যে কি ঘাত বল। এখন দেখো মাত্রা এবং একক, বলের ঘাতের মাত্রা এবং কি একক। ঘাত বলের একক মাত্রা তো সেম, বলের একক মাত্রার মতোই একই, এটা একটা বল, বলের একক যা ঘাত বলের এককও তাই একই। দেখো বলের ঘাতের মাত্রা তাহলে কি হবে? এই যে বলের মাত্রা গুণন সময়ের মাত্রা,
তাহলে এখান থেকে একটা ইনভার্স কি কমে যাবে, তাহলে এম এল টি ইনভার্স কি 1। এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা, আর এককটা কি হবে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। অথবা এই যে এখান থেকে একটা একক পাচ্ছি না, এম এর জন্য কেজি, এল এর জন্য এম, আর টি ইনভার্সের জন্য পার সেকেন্ড, এটাও হচ্ছে কি বলের ঘাতের একক। তাহলে বলের ঘাতের দুইটা একক পাইছি, নিউটন সেকেন্ড, আর এখানে পাইছি কি কেজি মিটার পার সেকেন্ড। এই কেজি মিটার পার সেকেন্ডটা আবার দেখো ভরবেগের একক, ভরবেগ, ভরবেগ আমরা জানি কি এম ভি, একক কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার এটা একই না, তাহলে এই যে বলের ঘাতের একক আর ভরবেগের একক যদি সমান হয় তাহলে এরাও পরস্পর কি হবে সমান হবে। কিভাবে সমান দেখো আমরা দেখব, যে সমান আমরা জানি এফ টি, তাহলে এফ সমান আবার লিখতে পারি এম এ টি, এ সমান লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, এই টিটা কাটা দাও, তাহলে লিখতে পারি কি এম ভি মাইনাস ইউ। এই ভি মাইনাস ইউটাকে আমরা মানে কি বলতে পারি বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন যদি আমরা বলতে পারি তাহলে এই পুরাটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। এখন দেখো ডেল পি সমান কোনটা সঠিক আসলে, এম ডেল ভি না ডেল এম ডেল ভি, ডেল এম ভি, কোনটা সঠিক হবে? দেখো প্রথমটা সঠিক, কারণ হচ্ছে এম হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যায় এম হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, এম এর কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বেগের, তাই ডেলটা থাকবে বেগের আগে, এম এর আগে ডেল থাকা যাবে না, এটা হচ্ছে কি কাটা। তাহলে বলের ঘাত সূত্রগুলা কি কি পাইলাম, এফ টি এম ভি মাইনাস ইউ, অথবা এম ডেল বি আর কি ডেল পি। এই ডেল পি মানে হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তন। তাইলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের কি সমান, মাত্রা ও একক, ভরবেগের মাত্রা ও একক কি একই, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, মাত্রা ও একক ভরবেগের মাত্রা ও এককের কি সমান, একই জিনিস। বলের ঘাতের মাত্রা যা ভরবেগের মাত্রাও তাই, বলের ঘাতের একক যেটা ভরবেগের এককও কি সেম। তাহলে এটা হচ্ছে আমাদের বলের ঘাতের যে সূত্রগুলা পাইলাম। আমরা এখন হচ্ছে কি করব, ম্যাথমেটিক্যাল টার্মে যাব। ম্যাথমেটিক্যাল কি কি টার্ম আছে আমাদের এটা একটু দেখব। দেখো 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? ঠিক আছে, এটা হচ্ছে বুয়েটে 12-13, জগন্নাথে 13-14, রাজশাহী প্লাস আদার্স এটাতে আসছে। বেগের পরিবর্তন চাইছে, তাহলে দেওয়া আছে কি 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বল দেওয়া আছে, ক্রিয়াকাল দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এফ টি ইজ ইকুয়াল টু এম ডেল ভি, এম ডেল ভি, বা ডেল ভি চাইছে, তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু এফ টি ডিভাইডেড বাই কি এম। তাহলে আমরা এফ এর মান দেওয়া আছে 8, 4, এম এর মান দেওয়া আছে 16, তাহলে এটা যদি 2 দিয়ে কাটি কত হয় 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন পাচ্ছি কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে 16 কেজি ভরের বস্তুর উপর 8 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির বেগের পরিবর্তন কত? তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু এফ টি ডিভাইডেড বাই কি এম। পরেরটা দেখো, একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? এই ভরবেগের পরিবর্তন যদি থাকে তাহলে ডেল পি সমান এফ টি, বল আর ক্রিয়াকাল গুণ করে দিবা এফ টি। তাহলে এটা হচ্ছে 5 গুণন 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 কেজি মিটার পার সেকেন্ড। রুয়েটে আসছে 14-15, জাহাঙ্গীরনগর 17-18, চিটাগাং 15-16, খুলনা 12-13, আরও আসছে, আমি এগুলা লিখছি দেখো। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু কত এফ টি, ভরবেগের পরিবর্তন বললে এফ আর টি এর গুণফল, আর যদি বলে বেগের পরিবর্তন তাহলে এফ আর টি এর গুণফলকে কি দিয়ে ভাগ করে দিব, এম দিয়ে ভাগ। এরপরে দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে, বলটি 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল, ব্যাট বল সংঘর্ষের স্থায়িত্বকাল 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড।
হলে তুমি গড়ে কত নিউটন বল দিয়ে আঘাত করছো? ফার্স্টে আসছে 19-20, গতবার আসছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12। তাহলে দেখো আমাদের চাইছে কি, বল চাইছে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে বল চাইছে। তাহলে আমরা জানি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু কত, এফ টি। তাহলে এফ টি ইজ ইকুয়াল টু আমরা জানি এম ভি মাইনাস কত, ইউ। আমাদের চাইছে কি, এফ, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। এখন দেখো এখানে একটু জিনিস আমাদের শিখতে হবে, যে আমরা ধরো ভি কে পজিটিভ ধরবো একটা দিকে, ধরো ভিটা যদি এই দিকে হয়, ভি এইদিকে ভিটা আমাদের পজিটিভ, তাহলে বিপরীত দিকে আমাদের যদি ইউটা হয়, তাহলে ইউটা কি হবে, নেগেটিভ হবে। অথবা ধরো আমাদের ভি এর বেগ এটা আর ইউ এর বেগ হচ্ছে এটা, তাহলে আমরা যে কোনো একটা যদি একদিকে পজিটিভ ধরি, আমরা এই দিকে বেগকে পজিটিভ ধরছি, তাহলে এই দিকে ইউটা কি হবে, নেগেটিভ হবে। একদিকে পজিটিভ হলে আর একদিকে কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখন দেখো 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে যায়, আর মারছো কততে, 15 মিটার পার সেকেন্ড। এ ফিরে যায়, এটাই হচ্ছে কার বেগ, ভি। তাহলে এম এর মান দেওয়া আছে দেখো 160 গ্রাম। 160 গ্রাম মানে হচ্ছে কি 160, আর নিচে দিয়ে দিছি 1000 কেজি। আর বেগের মান আছে কত, 25। 25কে আমরা ধনাত্মক ধরে নিলাম, তাহলে ইউটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে প্লাস কত, 15। আর এত পেঁচানো দরকার নাই, ভিতরে যা হবে সব যোগ করে দিবা। বলের ঘাত এখানে যাই হোক তুমি যোগ করে দিবা। একটা একদিকে গেছে আর একটা বিপরীত দিকে গেছে, এরকম থাকলে এখানে ভিতরে কি হবে, যোগ হবে। দেখো এরপরে টি এর মানটা দেওয়া আছে কত, 10 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে হচ্ছে কি 10 গুণন 10⁻³ এই যে মিলি সেকেন্ডের জন্য কত নিয়েছি, 10⁻³ তাহলে উপরে দেখো 160 গুণন 40 ডিভাইডেড বাই এই 1000 দিয়ে আমরা কি 10⁻³ কে কাটতে পারি, এখানে হচ্ছে কত, 10। তাহলে এই 10 দিয়ে যদি কাটি এটা হবে 4, তাহলে এখান থেকে হচ্ছে 640 নিউটন। বলের মানটা পাচ্ছি কত, 640 নিউটন। এই যাদের এই যে এটা বুঝতে সমস্যা হয়েছে, বি মাইনাস ইউ, আমরা বেগকে পজিটিভ ধরছি, আমাদের বেগের দিক কোনটা, এই দিকে। বেগের দিক ধরছি কোন দিকে, আমরা এই দিকে ইউ দিছি, এদিকে ইউ, তাহলে বেগের দিক হবে কোন দিকে, এদিকে। তাহলে আমরা ভিটা প্লাস ধরছি, তাহলে ইউটা কি হবে, মাইনাস। ইউ এর সমীকরণে একটা মাইনাস আছে, আর আগের এই মাইনাসে -15, আর এই মাইনাস কি হবে, প্লাস, +15। আর এটা যদি তুমি নাও বুঝতে পারো যে কোনটা প্লাস মাইনাস, এখানে কোনো কিছুই বিয়োগ হয় না, একটা একদিকে যায় আর একদিকে ফিরে আসলে এখানে পুরাটাই কি হবে, প্লাস হবে। যা থাকবে প্লাস করে দিবা। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের বলের ঘাত রিলেটেড কোশ্চেন গুলা। আরেকটা কোশ্চেন আছে, ষাট কেজি ভরের একটা বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে কি করে, বিপরীত দিকে ফিরে আসে। একদিকে যায় আরেক দিকে কি হয়, বিপরীত দিকে ফিরে আসে। তাইলে বলের ঘাত কত? তাহলে বলের ঘাত আমরা জানি কি, যে সমান কত, এফ টি। এফ টি আবার আমরা জানি কি, এম ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তাহলে এম এর মান হচ্ছে 60, আর ভি এর মান ধরো হচ্ছে দেওয়া আছে 0.1 প্লাস 0.2, তাহলে এটার মান আসতেছে কত, 18 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি বলের ঘাত। বলের ঘাত পাইলাম কত, এম ভি মাইনাস ইউ। এখন আমাদের এটা জাহাঙ্গীরনগরে 19-20 আসছে, 2টা ইউনিটে আসছে। দেখো বলের ক্রিয়াকাল যদি 0.1 সেকেন্ড হয়, বলের মান কত হবে? আমরা জানি যে সমান এফ টি, এফ সমান জে বাই কত, টি। ধরো এই কোশ্চেনটুকু আমি অ্যাড করে দিছি এক্সট্রা, ক্রিয়াকাল দেওয়া আছে, তাহলে ক্রিয়াকাল হচ্ছে এখানে পাইছি 18, 0.1, তাহলে ইকুয়াল টু কত, 180 নিউটন। বলের মান কত হবে, 180 নিউটন। এখান থেকে বলের ঘাত কিভাবে বের করছি, এম ভি মাইনাস ইউ, এই যে ভিতরে যা আছে সব প্লাস করে দিছি, কারণ একটা একদিকে আর একটা বিপরীত দিকে।
তাহলে একটা একদিকে যায় আর একটা কি গেছে বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এখান থেকে যে পাইছি, আবার ক্রিয়াকাল দেওয়া থাকলে কিভাবে বল বের করব, জে বাই কত টি, জে সমান এফ টি, এফ ইকুয়াল টু জে বাই টি। তাহলে এখান থেকে হচ্ছে 18 ডিভাইডেড বাই 0.1 180। এই বলের ঘাত, এটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো, বলের ঘাত সবকিছু বুঝতে পারছো কিনা, দ্রুত কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখো আমরা এখন হচ্ছে ঘর্ষণ পড়বো। ঘর্ষণ এই টপিকস থেকে কোশ্চেন খুবই কম আসে, আসে না বললেই চলে, তারপরে আমাদের জানা লাগবে, একদমই লেস ইম্পর্টেন্ট একটা টপিকস ঘর্ষণ। হ্যাঁ, তাহলে দেখো ঘর্ষণের ক্ষেত্রে আমাদের যে দুইটা সূত্রই আছে, ঘর্ষণের সূত্রটা হচ্ছে মিউ এস ইজুকাল টু কত ট্যান থিটা, আরেকটা সূত্র হচ্ছে মিউ কে ইজুকাল টু এফ কে বাই কত। এই যে এটা হচ্ছে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। আর এই ট্যান থিটা, এই থিটার মান, আর আরেকটা সূত্র আছে এফ কে ডিভাইডেড বাই কি আর। এফ এফ কে বলতে হচ্ছে এই যে ঘর্ষণ যে বল আছে বলটা, আর আর এর মানটা আমরা লিখতে পারি এমজি, ভর আর কি তো ইয়ার ওজনটা আর কি, আর এর মানটা হচ্ছে এমজি। তাহলে এই দুইটা সূত্রই আছে, মিউ এস ট্যান থিটা আর একটা হচ্ছে কি এফ কে বাই কত আর। এখন দেখো একটা টেবিলের উপর 1 কেজি ভরের একটা বই আছে, টেবিলের তল বরাবর 3 নিউটন বল প্রয়োগ করা হলো। কয় নিউটন? 3 নিউটন। বইটি চলার উপক্রম হয়, বল ও বইয়ের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি হবে, কত হবে? জাহাঙ্গীরনগর 11-12। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেখো মিউ এস ইকুয়াল টু এফ বাই কি হবে আর। এফ এর মান দেওয়া আছে 3 নিউটন, আর এর মান আমরা জানি কি এমজি, এম এর মান 1, জি এর মান 9.8। এই 9.8 কে যদি 10 ধরে হিসাব করো, তাহলে এটাকে আমরা 10 দিয়ে 3 কে ভাগ করে দিলে কত হয়? 0.3। অপশনে 0.3 ছিল। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। তাহলে একটা টেবিলের উপর 1 কেজি ভরের একটা বই আছে, টেবিলের তল বরাবর 3 নিউটন বল প্রয়োগ করলে বইটির চলার উপক্রম হয়, টেবিল ও বইয়ের মাঝে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তাহলে এফ বাই কি আর, এফ এর মান দেওয়া আছে 3, আর এর মান জানি এম জি, এই যে এম জি, এম এর মান দেওয়া আছে কত 1, আর জি এর মান জানি 9.8। 3 কে 10 ধরে ভাগ করে দিছি 0.3। তাহলে দেখো এরপরে হচ্ছে দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত? দুটি তলের স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি, তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত? তার মানে মিউ কে চাইছে, তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তাহলে হচ্ছে এটা ধরো মিউ এস বের করো, ট্যান কত? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ট্যান 60 √3, ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? √3। এটা জাস্টে আসছে 15-16-তে, জাস্ট মানে হচ্ছে যশোর সায়েন্স টেকনোলজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উল্টা প্রশ্ন আসছে। তার মানে এটা দেওয়া ছিল কোন বের করতে বলছে, না সরি, এটা দেওয়া ছিল এই যে মিউ এস বের করতে বলছে, কোনের মানটা বের করতে বলছে। এই সবার এখানে যাবছো নাকি? সবার এখানে কি যাবছা? এই দেখো
দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি, তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত? এই যার এখানে ঝাপসা, এখন তার এখানে নেট প্রবলেম হচ্ছে। 2-3 জন বলতেছে ক্লিয়ার, আবার 2 জন বলতেছে ঝাপসা। দেখো দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাদের ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কিভাবে বের করব? এই যে মিউ এস ইকুয়াল টু tan থিটা, tan 60 মানে কত? √3। আবার যদি মিউ এস রাজশাহীতে আসছিল এইভাবে আর ইউতে, মিউ এস ইকুয়াল টু 1/√3 হলে ঘর্ষণ কোণ কত? ঠিক আছে, ঘর্ষণ কোণ কত? তাহলে ঘর্ষণ কোণ আমরা কিভাবে বের করব? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস ইকুয়াল টু tan ইনভার্স কত হয়? 1/√3। এটার মান কত হবে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটা আসছে আর ইউতে 17-18, মানে উল্টা প্রশ্ন আর কি। মিউ এস দেওয়া আছে, থিটা চাইছে, আর এটাতে থিটা দেওয়া আছে, মিউ এস চাইছে। দেখো 3 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? 3 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে? তাহলে হচ্ছে আমাদের বল বের করতে হবে। তাহলে বল আমরা কিভাবে বের করতে পারি? মিউ কে আর, আর এর মানটা আমরা জানি কি? মিউ কে এম জি। তাহলে এম জি, মিউ কে এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 3, আর জি এর মান দেওয়া আছে 9 পয়েন্ট কত? 8, 9 পয়েন্ট কত? 8। এখন দেখো আমরা এটাকে 10 ধরে গুণ করব। 3 10 কত হয়? 30। 30 থেকে এই যে 3 দুগুণে 6 বাদ দিয়ে দিব, তার মানে 29.4, 29.4। কিন্তু এই যে এখানে আর একটা 0.1 আছে, তাহলে 2 পয়েন্ট কত? 94। তাহলে 2.94 কি? নিউটন। 9.8 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 29.4। আর এটার আগে একটা 0.1 আছে, তার মানে পয়েন্টটা হবে 2.94। এই ঘর্ষণ গুণাঙ্কের বিষয়টা ক্লিয়ার কিনা? ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, মানে ঘর্ষণ রিলেটেড এই যে টপিকস 3-4টা কোশ্চেন করাইলাম, এটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আচ্ছা দেখো, আমাদের এখন টপিকস হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, ভরবেগের সংরক্ষণশীলতা। 6 জন ক্লাস করতেছে, ক্লাসে মোটামুটি স্টুডেন্টস হচ্ছে 16 জন। 5 জন, এই 5 জনের ক্লাস করার কি দরকার? তাহলে চলে যাও।
দেখো তো ভরবেগের সংরক্ষণশীলতা আমরা কি কি টপিকস আছে এখানে হচ্ছে বন্দুকের গতি, রকেটের গতি, ক্যারমের স্ট্রাইকার, আর হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়া। বন্দুকের গতি বলতে হচ্ছে বন্দুকের পিছন দিকে ভরবেগ আর গুলির সামনের দিকের ভরবেগ সমান। রকেটের গতির ক্ষেত্রে রকেটের যে ধোঁয়া বের হয় জ্বালানি, এটার যে ভরবেগ আর হচ্ছে রকেটের ভরবেগ সমান। ক্যারমের স্ট্রাইকারের পিছন দিকে বেগ আর গুটির যে সামনের দিকে ভরবেগ সমান। নৌকা থেকে লাফ দিলে তোমার ভরবেগ আর হচ্ছে নৌকার পিছন দিকে ভরবেগ সমান হয়। এটাই হচ্ছে সংরক্ষণশীলতা কি নীতিটা হচ্ছে আমাদের কি আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে যে আদি ভরবেগ ইকুয়াল টু হচ্ছে কি শেষ ভরবেগ, তার মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ এই দুইটা কি থাকবে, সমান থাকবে, মানে সংরক্ষিত থাকবে। এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো যে একটা প্রথম কোশ্চেন হচ্ছে বন্দুক এবং গুলি। আমরা জানি মাইনাস এমভি ইজ ইকুয়াল টু কত, এমভি। এই মাইনাস আসলে হচ্ছে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ বোঝাইতে ইউজ করি। অঙ্ক করার সময় আমাদের এটা লাগবে না। অঙ্ক করার সময় আমরা জাস্ট এমভি ইজ ইকুয়াল টু এমভি ইউজ করব। এটা মানে হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, পিছন দিকের বেগ। বন্দুকের ভর, বন্দুকের বেগ, গুলির ভর, গুলির বেগ। দেখো 4 কেজি ভরের একটি বন্দুক হতে 0.505 কেজি ভরের একটা গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে হচ্ছে 4 কেজি ভরের একটা বন্দুক হতে 0.05 কেজি ভরের একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে এটা দেখো যশোরে আসছে 15-16, ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13, আর আদার্সে আসছে। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ চাইছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, এম ভি বাই কত, এম। তাহলে এখানে হচ্ছে বন্দুকের ভর হচ্ছে কত, 0.05 গুণন 200 ডিভাইডেড বাই হচ্ছে কত, 4। এই 200 দিয়ে এই যে এই পয়েন্ট কাইটা দিতে পারি, তাহলে উপরে লিখতে পারি কত, 10 ডিভাইডেড বাই কত, 4। এটাকে লিখতে পারি 2.5 মিটার পার কি সেকেন্ড। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে 2.5 মিটার পার কি সেকেন্ড। 4 কেজি ভরের একটি বন্দুক হতে 0.05 কেজি ভরের একটা গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে পশ্চাৎ বেগ হবে যশোর এটাতে আসছে, তাহলে পশ্চাৎ বেগ কি, ভি ইজ ইকুয়াল টু এম বি ডিভাইডেড বাই এম। এম এর মান দেওয়া আছে 0.05 আর ভি এর মান দেওয়া আছে 200 আর বন্দুকের ভর দেওয়া আছে কত, 4। তাহলে এটাকে কাটাকাটি করলে 2.5 মিটার পার সেকেন্ড। পরে দেখো রকেটের ক্ষেত্রে দেখো আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে রকেটের বল আর একটা ত্বরণ। বল ইজ ইকুয়াল টু আমরা জানি কত, এফ। এফ এর এই যে এখান থেকে হচ্ছে বিআর মানে হচ্ছে কি রকেটের বেগ। আর এই ডিএম বাই ডিটি এটা মানে হচ্ছে রকেটের কি জ্বালানি নির্গমনের হার, ডিএম বাই ডিটি জ্বালানি নির্গমনের হার। আর ত্বরণ আমরা জানি এফ বাই কি এম, এফ কে এম দিয়ে ভাগ করে দাও, তাহলে এই যে বিআর এর নিচে একটা এম দিয়ে ভাগ করে দিছি, ডিএম বাই ডিটি জ্বালানি নির্গমনের হার। যদি জি এর ক্রিয়া থাকে, এটা কোনো সময় লাগে না, তবে তারপরেও শিখে রাখো, জি এর ক্রিয়া যদি বলা থাকে যে জি এর মান উল্লেখ করে বলা দিছে জি এর ক্রিয়া আছে, তাহলে ওই রকেটের ক্ষেত্রে লব্ধি ত্বরণ হবে এই যে জিটা মাইনাস করে দিতে হবে। এই সূত্র থেকে জিটা কি করে দিতে হবে, মাইনাস। এটা কখনো লাগে না, তারপরেও জাস্ট সূত্রটা জেনে রাখো। আমাদের সব সময় কাজে লাগে যে বলেরটা যদি আসে তাহলে বলটা আসবে। দেখো যে 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর, 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর 1500 কেজি। জ্বালানি যদি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে, জ্বালানি পুড়তেছে কি হারে, 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে রকেটের সাপেক্ষে 2000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, তবে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16, যশোর 14-15 প্লাস আদার্স। দেখো তাহলে ধাক্কা কত হবে, বেগ গুণন কি জ্বালানি নির্গমনের হার, ডিএম বাই ডিটি।
এইটুকু আমরা শিখছি কি জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমনের হার কত দেওয়া আছে 200, আর বেগ দেওয়া আছে 2000। তাহলে এই যে 2000 গুণন 200 ইকুয়াল টু 4 গুণন 10⁻⁵ কত 5 এত নিউটন। সোজা কোশ্চেন, বেগের মান দেওয়া আছে 2000 আর এখানে জ্বালানি নির্গমনের হার দেওয়া আছে কত 200। এই যে 200 দিয়ে কি করে দিছি গুণ করে দিছি। যদি ত্বরণ চাইতো তাহলে কি করতাম, এই যে রকেটের ভর কত হবে, জ্বালানি সহ রকেটের ভর দেওয়া আছে কত 1500 কেজি, এটা দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে, 15,000 কেজি, এটা দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যাইতো ত্বরণ পাওয়া যাইতো। এই বন্দুক রকেটের এটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো, বন্দুক রকেট ক্লিয়ার কিনা। আমাদের অল্প ক্লাস আছে আর। দেখো বন্দুক আর রকেট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আচ্ছা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকসে যাব। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তাহলে ভরবেগের কি সংরক্ষণশীলতা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে দেখো আমরা সূত্র জানি আগেই শিখে আসছি যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি থাকবে সংরক্ষিত থাকবে। এটাই হচ্ছে ভরবেগের কি সংরক্ষণশীলতা নীতি। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে দেখো 5 মেট্রিক টন ভরের বালু ভর্তি ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ছিদ্র দিয়ে প্রতি মিনিটে 20 কেজি হারে বালু পড়ে যায়। 50 মিনিট পর ট্রাকের বেগ কত? রাজশাহী 19-20। তার মানে এটা যদি একটা ট্রাক হয়, ট্রাকটা চলতেছে কত বেগে 20 মিটার/সেকেন্ড বেগে। ট্রাকের বেগ ভর দেওয়া আছে কত 5 মেট্রিক টন। ঠিক আছে, 5 মেট্রিক টন, তার মানে হচ্ছে কি 5000 কেজি। এখন ধরো বলছে যে 20 মিটার/সেকেন্ড বেগে চলে, কিন্তু ছিদ্র দিয়ে প্রতি মিনিটে 20 কেজি করে পড়ে যাচ্ছে। 50 মিনিট পর বেগ কত? তাহলে 1 মিনিটে বালু পড়ে যাইতেছে কত 20 কেজি। তাহলে 50 মিনিট পরে কত কেজি পড়ে যাবে 1000 কেজি। 1 মিনিটে যদি 20 কেজি পড়ে 50 মিনিটে কত কেজি পড়বে 1000 কেজি। তাহলে 50 মিনিট পর ভর কত হবে 4000। তাহলে আমাদের 50 মিনিট পর বেগটা কি করব বের করব। তাহলে আমাদের সূত্র কি m1 v1 = কত m2 v2। তাহলে v2 = আমরা বের করব m1 v1 / কত m2। তাহলে আমাদের সূত্র হচ্ছে m1 এর মান 5000, v1 এর মান 20 আর এটার মান হচ্ছে 4000। তাহলে এটা দিয়ে কাটা দাও, 4 দিয়ে 20 কে কাটলে 5 25 মিটার/সেকেন্ড। ভর কমছে এই জন্য বেগ কি হয়ে গেছে বাইরে গেছে। যদি ভর তুমি কমায় দাও তাহলে ওটা কি হয়ে যায় বেগ বাইরে যায়। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি রাজশাহীতে 19-20 আসছে। হ্যাঁ, আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি থাকবে সংরক্ষিত। বলছে 5000 টন 5000 কেজি ভরের একটা বালু ভর্তি ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। এই ট্রাকটা বালু পয়রা যাইতেছে 1 মিনিটে 20 কেজি কইরা। 50 মিনিট পর তাহলে বেগ কত হবে 50 মিনিটে, তাহলে তার ভর কমে যাবে কত। দেখো 1 মিনিটে যদি 20 কেজি কমে তাহলে 50 মিনিটে সে কত কমবে 20 গুণন 50 = 1000 কেজি কমে যাবে। 1000 কেজি যদি কমে যায় তাহলে তার ভর কত হবে 4000 কেজি। তাহলে 4000 কেজি যদি ভর হয় বেগ বের করবো এই যে এইভাবে সূত্র m1 v1 m2 v2। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগের একটা সংরক্ষণশীলতা। এরপরে দেখো যে আমরা হচ্ছে একটা নৌকা আঁকাইছি, এখানে একটা নৌকা। তাহলে এই নৌকার ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে কি যে দুইটা ব্যক্তি দুই দিকে লাফ দিতেছে। নৌকার এদিকে একটা ব্যক্তি লাফ দিতেছে, আবার এদিকে আরেকটা ব্যক্তি। তাহলে দুইটা কি বিপরীত দিকে লাফ দিচ্ছে।
বিপরীত দিকে, এটা এদিকে আর একটা কি এদিকে, আমরা বিপরীত দিকে থাকলে ওটা কি করি, মাইনাস করি। আর নৌকার ভর দেওয়া আছে কত, 100। নৌকার বেগ চাইছে, লাভ দিতেছে 50 কেজি ভরের ব্যক্তি কত, 20 মিটার পার সেকেন্ড বেগে। আর এখানে হচ্ছে 30 কেজি ভরের যে ব্যক্তিটা আছে এটা লাভ দিতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে নৌকার বেগটা কোন দিকে হবে এবং কত হবে? তাইলে আমরা নৌকার বেগ সাপোজ এম ভি, এটাকে আমরা লিখতে পারি m1 v1 প্লাস কত m2 v2। এখন দেখো আমাদের এই ভিটা বের করব, তাহলে ভি ইজ ইকুয়াল টু, কিন্তু এইখানে দেখো দুইটা বিপরীত দিক, তাহলে দুইটা বিপরীত দিক যদি হয় তাহলে এটা কত, 1000, 50 গুণন 20, m1 v1 এর মান কত, 1000। এটা প্লাস না দিয়ে আমরা কি দিব, মাইনাস, কারণ এটা এদিকে আর এটা কি বিপরীত দিকে। মাইনাস 30 গুণন 10, 300 ডিভাইডেড বাই 100। তাহলে 700-কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়, 7 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকার বেগ কত হবে, 7 মিটার পার সেকেন্ড। কোন দিকে হবে, যার ভরবেগ বেশি তার বিপরীত দিকে। যার ভরবেগ বেশি হবে তাহলে নৌকার বেগটা হবে এইদিকে 7 মিটার পার সেকেন্ড। কারণ কি, দেখো এর এইদিকে সে বেশি বেগে যাচ্ছে, তাহলে নৌকাটা অবশ্যই এইদিকে যাবে। তাহলে বেগটা কার দিকে হবে, 30 কেজি ভরের দিকে। কত হবে, 7। কিভাবে করলাম, এই যে নৌকার ভরবেগ সমান হচ্ছে দুইটা লোকের লাফানোর ভরবেগের সমষ্টি সমান। তাহলে এই যে যেহেতু দুইটা বিপরীত দিকে লাফ দিছে, এই জন্য আমাদের সূত্রে কি আসছে, মাইনাস। পরেরটা দেখো, 16 কেজি ভরের বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি ভরের টুকরা হয়। এটা কাজ কমাতে করাইছি আমি, একই কোশ্চেন করাইছি, তারপরে আবার করাই দিচ্ছি। 12 কেজি ভরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে 4 কেজি ভরের গতি শক্তি কত? 12 কেজি ভরটা 16 কেজিটা ভাঙা কি হয়েছে, 4 আর 12, তাহলে এম ভি ইকুয়াল টু m2 v2। তাহলে দেখো আমাদের 12 কেজি এটা দেওয়া আছে, আমাদের v1 বের করব। m2 এর মান দেওয়া আছে 12, বেগ দেওয়া আছে 4, আর 4 এর দেওয়া আছে কত, তাহলে 12 মিটার পার সেকেন্ড। তাহলে 12 মিটার পার সেকেন্ড যদি 4 কেজির ভর হয়, গতিশক্তি কত হবে, হাফ গুণন এম বি স্কোয়ার, এম বি স্কোয়ার ইকুয়াল টু 288 জুল। কাজ ক্ষমতাতে পড়াইছি এটা, তারপরে আবার করাই দিলাম। তাহলে দেখো এই যে আমাদের যে সংরক্ষণশীলতা, এটা ক্লিয়ার হয়েছে কিনা, ভরবেগের যে সংরক্ষণশীলতা, এটা আসলে পারবা কিনা। আদি ভরবেগ শেষ ভরবেগ সংরক্ষিত থাকবে, এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে আদি ভরবেগ ইকুয়াল টু হবে শেষ ভরবেগ। ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্টস করো। দেখো এখন আমাদের টপিকস হচ্ছে সংঘর্ষ। হ্যাঁ, তাহলে আমরা সংঘর্ষ শিখব। তো সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের সংঘর্ষ আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে কি অস্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, গতি শক্তি সংরক্ষিত থাকে এবং আপেক্ষিক বেগ কি থাকে, সেম থাকে। দুইটা বস্তুর আপেক্ষিক বেগ সেম থাকে, একটার সাপেক্ষে আর একটার বেগকে বলা হয় কি, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কাকে বলা হয়, একটার সাপেক্ষে আর একটার বেগ। এবার ডেন্টাল আসছে 2019-20, আপেক্ষিক বেগ কাকে বলে, একটার সাপেক্ষে অপরটার বেগ। তাহলে গতি শক্তি সংরক্ষিত থাকে এবং আপেক্ষিক বেগ একই। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতি শক্তি সংরক্ষিত থাকে না এবং আপেক্ষিক বেগ শূন্য হয়। দেখো আমরা এখানে টাইপসে আসি, যে সাপোজ এটা একটা m1 u1 আর m2 u2, দুইটা বস্তু দুইটা বেগ। দুইটা বস্তুর বেগ কি, দুই ধরনের বেগ। তাহলে m1 u1 আর এটা হচ্ছে m2 u2।
এখনো ঝাপসা। দেখো তাহলে হচ্ছে আমাদের দুইটা বস্তু, একটা হচ্ছে M1U1 বেগ আর একটা M2U2 বেগ। তাহলে M1 M2 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে সংঘর্ষ। তাহলে এখানে হচ্ছে M1 আর সংঘর্ষের পরে বেগ কত হচ্ছে, দুইটার আলাদা আলাদা V1 M2 V2। তাহলে এটার ক্ষেত্রে সূত্র হবে কি, M1U1 M2U2 ইকুয়াল টু হচ্ছে M1V1 প্লাস M2V2। তাহলে এখানে হচ্ছে যেটির দিক বিপরীত হবে সেটিকে আমরা মাইনাস ধরবো। আমরা আগেই শিখছি যে একটার দিক যদি বিপরীত দিক হয়ে যায় সেটার ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস ধরবো। আর পরেরটা দেখো, M1U1 M2U2 সংঘর্ষের পরে একটা বেগে চলতেছে, মিলিত বেগ। তাহলে সূত্র কি হবে, M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1 প্লাস M2 কি হবে, ভিটা হচ্ছে কি, এই ভিটা হচ্ছে মিলিত বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের মিলিত বেগ। এখন দেখো আমরা একটা কোশ্চেন লিখছি, একটা 10 কেজি ভরের বস্তু আর একটা 20 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে, চলতেছে। ঠিক উল্টা দিকে আরেকটা বস্তু আসতেছে 20 কেজি ভর, তার বেগ হচ্ছে কত, 10। তাহলে সংঘর্ষের পর মিলিত বেগ কত হবে, সংঘর্ষের পর মিলিত বেগ। তাহলে মিলিত বেগের সূত্র আমাদের কি শিখছি, M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই কত, M1 প্লাস M2। এই যে এই সূত্র, এটা হচ্ছে আমাদের কি, মিলিত বেগের সূত্র। কিন্তু এখন দেখো এখানে একটা দিক এদিকে আর একটা দিক কি, বিপরীত দিকে। বিপরীত দিকে যদি হয় তাহলে উপরে দেখো এটার গুণফল কত হয়, M1U1 এর গুণফল 200 মাইনাস এটাও 200। আর নিচেরটা আমাদের আর দরকার নাই, নিচেরটা আছে 30 কেজি। তাহলে উপরে যদি 200 জিরো হয়ে যায়, তার মানে বেগের মানটা কত হবে, জিরো। জিরো মানে কি, সে থেমে যাবে, সংঘর্ষের পরে তার কি হবে, থেমে যাবে। তাহলে দুইটা বস্তু 10, এটা এইভাবে আসবে না, এটা কোশ্চেন আকারে আসবে যে 10 কেজি ও 20 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে কি গতিশীল, সংঘর্ষ হওয়ার পর তাদের মিলিত বেগ কত হবে, বা তাদের পরিণতি কি হবে, পরিণতি কি হয়ে যাবে, থামে যাবে। তাহলে এখান থেকে আমাদের মিলিত বেগের সূত্রটা হচ্ছে M1U1 M2U2, যেহেতু বিপরীত দিক এই জন্য সূত্রটা কি আসতেছে, মাইনাস। এরপরে দেখো যে 4 কেজি ও 6 কেজি ভরের বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর যুক্ত অবস্থায় চলতে থাকলো। যুক্ত অবস্থায় তাদের বেগ কত হবে, মিলিত বেগ চাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে। তাহলে মিলিত বেগের সূত্র আমাদের কি জানি, M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই M1 প্লাস কত, M2। এটা হচ্ছে আমাদের মিলিত বেগের সূত্র। এখন দেখো 4-এর বেগ কত, 10, তাহলে 40 প্লাস 6-এর বেগ 5 30 ডিভাইডেড বাই দুইটার যোগফল হচ্ছে 10। তাহলে 70-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 7 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের মিলিত বেগ কত হচ্ছে, 7 মিটার পার সেকেন্ড। এটা আসলে নর্মাল একটা কোশ্চেন, 9-10-এর আমাদের কনসেপ্ট, খুব কঠিন কিছু না। তারপরেরটা দেখো, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 ভরের দুটি খণ্ডে বিভক্ত হয়ে দুটি বিপরীত দিকে যথাক্রমে V1 ও V2 বেগে প্রাপ্ত হয়। V1 V2-র অনুপাত কত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12-13 আর 19-20 গতবার আসছে। অনেকে এটা মাইনাস দিয়ে করছে, ভুল করছে। এটা দেখো স্থির অবস্থায় আছে, দুইটা বস্তু স্থির আছে, তাহলে M1U1 আর M2U2 কত হবে, M1U1 প্লাস M2U2, এটা কত হবে, জিরো হবে, কারণ দুইটাই আছে কি, দুইটার ইউই জিরো। আর দুইটা পরস্পর এই যে বিপরীত দিক, বিপরীত দিক হইলে আমাদের সূত্র কি হবে, বিপরীত দিক হইলে সূত্র হবে মাইনাস।
তাহলে আমরা এই 0 ইজ ইকুয়াল টু লিখতে পারি কত, m1 v1 মাইনাস m2 কত v2। এই জিরোটা কই থেকে আসছে, এই যে এটা, কারণ কি দুইটা স্থির আছে। তাহলে দেখো বা m1 v1 ইকুয়াল টু হচ্ছে m2 v2। আমাদের চাইছে v1 ও v2 এর অনুপাত, অনুপাত বলতেই v1 ডিভাইডেড বাই v2। তাহলে এটাকে লিখতে পারি কত, m2 ডিভাইডেড বাই কি m1। এই যে এটাই অপশনে ছিল, কেউ কেউ দাগাইছে কি মাইনাস m2 ডিভাইডেড বাই m1, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি m2 ডিভাইডেড বাই কি m1। ঢাকা বিশ্ববিদ্যালয় 19, 20, 12, 13 কতবার আসছে, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কিভাবে করব, এই যে সূত্র, ডাইরেক্ট সূত্র বসায় দিছি, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত সংঘর্ষের এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, পারবা কিনা একটু কমেন্টস করো তো। সংঘর্ষের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। আচ্ছা, পারবে। তাহলে আমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। তবে দেখো এখানে একটা আমি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ধরো পাখিকে একটা বুলেট দ্বারা কি করছে, আঘাত করছে। পাখিকে কি করছে, একটা বুলেটে আঘাত করছে। হ্যাঁ, বুলেটের একটা বেগ আছে। তাহলে এই বুলেটে আঘাত করার ফলে পাখিটা কি হয়ে যায়, এই জায়গা থেকে চলে আসে এই জায়গায়। তাহলে বুলেট দ্বারা যদি একটা পাখিকে আঘাত করো, দেখবা পাখি কি করে, যে জায়গায় ছিল আরেক জায়গায় চলে যায়। তাহলে সাপোজ এই জায়গায় আসছে, এখন এই যে বুলেটটা, এই বুলেটটা কি পাখির ভিতরে থাইকা যায় না, যে পাখির ভিতরে রয়ে গেছে। তাহলে পাখিটার সাথে সাথে বুলেটেরও কি আসতেছে, এই বুলেটটা এই পাখির ভিতরে কি এইখান থেকে এই জায়গায় আসতেছে। তাইলে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখবা এই কোশ্চেনের সলভ দেওয়া আছে যে দুইটার আলাদা আলাদা বেগ, কিন্তু এখানে পাখি আর বুলেট একসাথে আসতেছে, কারণ পাখিটা বুলেটের ভিতরে আছে। তাহলে এটার ক্ষেত্রে হবে কি মিলিত বেগ, বুলেট এবং পাখির মিলিত বেগের সূত্র হবে। হ্যাঁ, তাহলে সূত্রটা হবে বুলেট এবং পাখির কি কি সূত্র, মিলিত বেগের সূত্র। তার মানে কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু কি v। এই সূত্র আমরা কি করব, ইউজ করব। গাছের ডালে বসা পাখি, গাছের ডালে বসলে m1 u1 কি হবে, 0। m1 u1 ইকুয়াল টু কি হবে, 0। যদি বলা থাকে যে একটা গাছের ডালে বসে থাকা পাখি, তার মানে পাখির বেগটা 0। তাহলে আমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল, সবকিছু A to Z বলের যত কোশ্চেন আছে, তারপর হচ্ছে স্থিতি ঘর্ষণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, তারপর হচ্ছে সংরক্ষণশীলতা নীতি, বলের ঘাত, সংঘর্ষ, এই যে বল, সংরক্ষণশীল বল, চারটা মৌলিক বল, এই যে জিনিসগুলো পড়লাম, এগুলো সবাই এখন পারবা না। আশা করি যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব ধরনের আমি কোশ্চেনগুলো করাই দিচ্ছি। আশা করি যে সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে বাকি পার্টটুকু, কৌণিকের যে বিষয়গুলো আছে, কৌণিক কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, তারপর হচ্ছে যে ওমেগা আর, এগুলো আমরা কি করব, শেষ করে দিব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। পুরো ক্লাস সবাই বুঝতে পারছো তো? তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিচ্ছি। নোটের পিকচার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই নোট করে ফেলো।